ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন আইপে নিবেদিত সংবাদ সম্প্রসারণ পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপে সবাইকে স্বাগত জানাচ্ছি শারমিন চৌধুরী। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ আমার অতিথি হয়ে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর শফিউল আলম ভূঁইয়া এবং সাপ্তাহিকের সম্পাদক গোলাম মুর্তজা। স্বাগত আপনাদের দুজনকেই আজকের সংবাদ সম্প্রসারণে। আমরা দেখে নিই আজকের দিনের খবরগুলো, তারপরে সেগুলো নিয়ে কথা বলবো। শুরুতেই দর্শক, মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। হাজারো মানুষের বুক ফাটা শোক আর চোখের জলে চিরবিদায় জানানো হলো আগুনে পুড়িয়ে মারা মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে। ফেনীর সোনাগাজীর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নুসরাতের মরদেহবাহী অ্যাম্বুলেন্স ফেনীর সোনাগাজীর চরচান্দিয়া গ্রামে পৌঁছায় বিকেল 5টার দিকে। তাকে শেষবারের মতো এক নজর দেখতে ভিড় করে স্বজন, সহপাঠী সহ হাজারো মানুষ। এ সময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন। সৃষ্টি হয় হৃদয় বিদারক দৃশ্যের। নৃশংস এই হত্যার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। পরে স্থানীয় স্কুল মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রশাসন, সামাজিক ও রাজনৈতিক সংগঠন সহ হাজার হাজার মানুষ অংশ নেয়। নুসরাতের হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে নুসরাতের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তিনি। শেখ হাসিনা নুসরাতের বিধেয়ী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এর আগে প্রধানমন্ত্রী নুসরাতের সর্বাত্মক চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দেন। প্রয়োজনে তাকে সিঙ্গাপুরে পাঠানোর ব্যবস্থা নিতেও বলেছিলেন তিনি। গত 6 এপ্রিল নুসরাতের শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় ওই দিন রাতে তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। হাইকোর্ট বলেছে, সাংবাদিক সাগর রুনি, কুমিল্লায় শিক্ষার্থী তনুর মতো ফেনীর নুসরাতের ঘটনা যেন হারিয়ে না যায়। নুসরাতের ঘটনার সঠিক তদন্ত নিয়ে উদ্বিগ্ন আদালত। আর দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সব রকম আইনি সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন আইনমন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেল। যৌন হয়রানির মামলা দেয়ায় অধ্যক্ষের প্রতিশোধের শিকার ফেনীর সোনাগাজী ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফির শরীরে আগুন ধরিয়ে দেওয়ার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চে নির্দেশ চান সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। শুনানিতে ঘটনার সাথে জড়িত প্রধান ব্যক্তিসহ অনেকেই কারাগারে আছে এবং প্রধানমন্ত্রী নিজেই ঘটনাটি দেখভাল করছেন উল্লেখ করে এ বিষয়ে আপাতত আদেশ দেওয়ার দরকার নেই বলে জানান বিচারকরা। তবে ঘটনাটি নিবিড় পর্যবেক্ষণে আছে বলে জানায় আদালত। তদন্তে কোনো গাফলতি হলে হস্তক্ষেপ করার কথাও জানায় হাইকোর্ট। এখানের মধ্যে একজন অধ্যক্ষ জড়িত, এখানে রিলিজিয়াস সেন্সিটিভিটি আছে, এখানে বিভিন্ন দলের লোকজনের ইনভলভমেন্ট আছে। সুতরাং একজন এসআইয়ের পক্ষে সুন্দরভাবে শেষ করা সম্ভব নাও হতে পারে। এই ক্ষেত্রে আমরা মাননীয় কোর্টকে বলেছি যে বিচার বিভাগীয় তদন্ত করে একটা ফুল ফ্লেজেড একটা ডিসক্লোজার সারা বাংলাদেশের মানুষের সামনে নিয়ে আসা যায় কিনা। মাননীয় আদালত তখন আমাদেরকে বললেন, যে কোনো পর্যায়ে যদি কোনো ধরনের গাফিলাতি হয় আপনারা আসবেন, আমরা ইন্টারফেয়ার করব। নুসরাত হত্যায় জড়িতদের বিচারে সর্বোচ্চ আইনি সহায়তা দেওয়ার কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সর্বত্র তাকে চিকিৎসা দেওয়া সত্ত্বেও তাকে বাঁচানো গেল না। যাদের জন্য এই মেয়েটির মৃত্যু হলো তাদের তো নিশ্চয়ই দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং আশা করি এই ব্যাপারে রাষ্ট্রপক্ষ থেকে সমস্ত রকমভাবে প্রচেষ্টা নেওয়া হবে যাতে এই অপরাধীরা উপযুক্ত সাজা পায়। এরকম মামলা যখনই হবে এটাকে ফাস্ট ট্র্যাক করবে। আমি প্রসিকিউশনকে নির্দেশ দিব যাতে এটাকে ফাস্ট ট্র্যাক করা হয়। এ নিয়ে আমার প্রশ্নেরই প্রয়োজন হবে। হ্যাঁ, দ্রুত বিচারে যদি প্রয়োজন হয় যাবে। গত 6 এপ্রিল আলিম পরীক্ষা দিতে গেলে কেন্দ্রের ছাদে ডেকে নিয়ে কয়েকজন বোরকা পরা দুর্বৃত্ত নুসরাতের হাত বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুনে নুসরাতের শরীরে 75% পুড়ে যায়। এর আগে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে দেয়া মামলা তুলে নিতে নুসরাতকে শাসায় ওই বোরকা পরিহিতরা। নুসরাতের করা যৌন হয়রানির মামলায় আগেই গ্রেফতার হওয়া অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ও নুসরাতকে আগুন দেওয়ার মামলায় আটক 2 জন রিমান্ডে রয়েছে। জাহিদ হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। মাদ্রাসা অধ্যক্ষের যৌন নির্যাতনের শিকার হয়ে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিল নুসরাত। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও প্রকাশ পেয়েছে যেখানে পুলিশের কাছে নুসরাত বর্ণনা করেছিল নির্যাতনের ঘটনা। কেন তুমি
কিসে পড়ো তুমি? দ্বিতীয় বর্ষে এবার পরীক্ষা দিয়ে ফার্স্ট ইয়ারে যখন বলতে আমার ক্লাসে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কি হয়েছিল আমাকে শুনে মারছে। আমি জানি না ওটা অন্য কি হবে। ওই সময় কাকে মারছিল? আমাকে মারছিল। তোমার কে মারছে তুমি জানো না? না, আমি দেখতে ছিলাম আর এখানে বাড়িতে আমি কোনো কিছুই জানি কি দিয়ে মারছিল? কথা বলো। মনে হয় কেউ ফালাইছে চুনগুলো এরকম, মানে আমার চোখে পড়ছিল চুনগুলা। ফার্স্টে যখন বলতে আসছি ওই সময় উনি আমাকে ডাকছিল, নাকি বলতে তো তোকে চুন মারছে, যেগুলো অনেক কথা একটু আস্তে আস্তে বলো, স্পষ্ট করে বলো না, বলো। বলার পর উনি আমাকে বলতেছে তোর মুখটাই খুলে, আমি মুখ খুলি নাই, তো তোকে আমার খুব ভালো লাগে। আমি বলছেন কি ওদের আপনি এলে কি বলতেছেন, আপনি আমার বাবার সমতল না। আমার আব্বু একজন শিক্ষক, আপনি এগুলো বললে তো আমার কাছে খুব খারাপ লাগে। তারপর উনি আমাকে ক্লাস থেকে 2-3 বার ডাকছিল। কারে কারে জানাইছে বিষয়টা? আমাদেরকে বলছে আমাদের মানুষ এগুলো হুজুর আমাকে প্রিন্সিপাল এগুলো বলতেছে, খারাপ করে কথা বলতেছে, আমার সাথে দেখা করতে ওনার নাকি আমাকে ভালো লাগে। আর হুজুর বলছেন কি একটা মাটি কুদুস্তর করি থাক। আর হুজুর আমি সবটা বলছি, তারপর আমি ওনাকে নিষেধ করতেন যে আমার জীবনে একটা কলঙ্ক হয়ে গেছে, আমি জানিও না। উনিও ওইটার সুযোগ নিতে উনি বলছে আমাকে কেউ বিশ্বাস করবে না, তোর লাইফে তো আগে একটা কলঙ্ক আছে, এখন আমার সাথে থাক। ও ডাকছিল না, তুমি গেছিলে? আমাকে ডাকছিল, আমি চাই না। এমন কিছু হয়নি যে তোমার এখনই কানতে হবে? হ্যাঁ, উনি আমার গায়ে হাত দেওয়ার বলতে কিন্তু আমি কিছু বলতে না, হাতটা সরাই চলে এসেছি। তুমি এখন বলছিলে হাত দেওয়ার চেষ্টা করছে, আমি হাত সরে চলে এসেছি। হ্যাঁ, বুকে হাত দিছে? পিয়নের মাধ্যমে তোমারে ডাকছিল? হ্যাঁ, না তুমি গেছো? আমাকে স্যার আবার কলঙ্ক হয়েছে। এটা কিছু না, যা দাও, কেউ লিখবেও না তোমার কথা, যাও। আমি আইনগত ব্যবস্থা নিব তোমার লিখিত অনুযায়ী, যাও। আমি বাঁচব না স্যার, আমার আসলে নিয়মিত ড্রেজিং করে নদীর প্রবাহমানতা বজায় রাখার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পানি দিবসের অনুষ্ঠানে একথা বলেন তিনি। সেতু তৈরির সময় নদীর গতিপথ যাতে পরিবর্তন না হয় সেদিকেও বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। লিভিং নো ওয়ান বিহাইন্ড, অর্থাৎ পানি সবার অধিকার, বাদ রবে না কেউ আর। এ প্রতিপাদ্যে এবারে পানি দিবসের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নদীর স্বাভাবিক গতি যাতে কোনোভাবে বাধাগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। স্বাভাবিকভাবে নদীর যে গতি, সেই গতিটা যাতে অব্যাহত থাকে, আর সেই সাথে সাথে বর্ষাকালে যখন বেশি পানি আসবে তখন পানি যেন ধারণ করতে পারে তার জন্য জায়গা অর্থাৎ বাফার জোন রাখতে হবে। তারপরে কিন্তু আমাদের যে কোনো পরিকল্পনা নেওয়া উচিত। যতগুলি আমাদের নৌবন্দর আছে প্রত্যেকটা জায়গায় একটা ড্রেজার সবসময় থাকাই দরকার, যা সবসময় ড্রেজিং করে করে পলি সরাবে এবং আমাদের নৌপথগুলি সচল রাখবে, সেদিকে মানে বিশেষ করে ব্যবস্থা নেওয়া। পানি ব্যবহারে সবাইকে আরও সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। এই 1 লিটার পানি পরিশুদ্ধ করতে যে টাকা খরচ হয় সেটা বোধহয় অনেকের ধারণাই নাই, কিন্তু পানি ব্যবহারের সময় আমাদের সবাই মিতব্যয়ী হয় না। কল খোলা রেখে দিয়ে গায়ে সাবান মাখাচ্ছে তো মাখাচ্ছেই, কল খোলা রেখে দিয়ে দাঁত ব্রাশ হচ্ছে তো হচ্ছেই, বা আমি ছেলেদের বলতে চাই যে কল খুলে রেখে দাড়ি কাটছে তো কাটছেই। অসুবিধা কি? একটু মগ ব্যবহার করেন, যারা সাধারণ আমরা প্লাস্টিকের মগ, আর যদি কেউ একটু উচ্চবিত্ত থাকেন, ওতে যদি প্রেস্টিজে লাগে, বড় বড় ব্যবসায়ীদের লাগতেও পারে, তাহলে আপনারা একটা ক্রিস্টালের মগ কিনে নেন, দামি জিনিস কেনেন, কিন্তু আমার পানি নষ্ট করেন না। দেশের সার্বিক উন্নয়নের কথা চিন্তা করে প্রতিবেশীদের সাথে পানি সমস্যা সমাধানে আলোচনা চলছে বলেও জানান সরকার প্রধান। দুটি প্রতিবেশী দেশের মধ্যে যে সমস্যাটা, সেটা আমরা আলাপ আলোচনার মাধ্যমেই তো সমাধান করতে পারি। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। জানিয়ে দিলাম আজকের দিনের খবরগুলো। আজকের দিনের পুরো খবর জুড়েই আছে নুসরাত। মারা গেছে নুসরাত, আজকে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে তার মরদেহ। আমি আসলে পুরো প্রক্রিয়াটা, পুরো বিষয়টা নিয়েই কথা বলতে চাই এবং শুরু করতে চাই। আজকে আমরা দেখছিলাম একটি ভিডিও, নুসরাত যখন অভিযোগ করছে তখন পুলিশ সেই অভিযোগ নেবার সময় তার পুলিশের যে অ্যাপ্রোচ আমরা দেখছিলাম, যেভাবে কথা বলছিল, যেভাবে তাকে জিজ্ঞাসাবাদ করছিল এবং পুরো ঘটনায় পুলিশের যে ভূমিকা, সেটি নিয়ে একটু আপনাদের মন্তব্য প্রথমে জানতে চাই।
জনাব শফিউল আলম ভূঁইয়া। না, এটি তো আমরা ভিডিওতে দেখলাম যে পুলিশের তরফ থেকে যেভাবে এই ধরনের একটা সেন্সিটিভ বিষয়, সেন্সিটিভ অভিযোগ, যে আমাদের সমাজে মেয়েরা এমনিতেই এই ধরনের অভিযোগ নিয়ে মুখ খোলে না, তারপরে যখন একটা মেয়ে মুখ খুলেছে, অভিযোগ করতে গেছে, তাকে যেভাবে প্রশ্ন করা হয়েছে, যে বিষয়ে জানতে চাওয়া হয়েছে, সেইটা তো একটা অস্বাভাবিক ব্যাপার। তবে আপনি যদি পুলিশের অবস্থাটা চিন্তা করেন, যে পুলিশ যেভাবে জিনিসগুলো হ্যান্ডেল করে, বিশেষ করে ধরেন এই যে থানা লেভেলে এসআই এএসআই পর্যায়ের লোকজন, তাদের সেন্সিটিভিটিটা খুব ভালো লেভেলে কিন্তু নাই। বিশেষ করে পুলিশের মধ্যে এখন যে পরিবর্তনটা এসেছে উপরের দিকে, আপনার এএসপি এবং তার উপরে বিসিএস অফিসাররা জয়েন করেছেন, তাদের প্রশিক্ষণ, তাদের সেন্সিটিভিটি অনেক বেশি। তো এই লেভেলের অফিসারদের সেন্সিটিভিটি সেইভাবে নাই। তার মধ্যে হচ্ছে যে মেয়েটি অভিযোগ করছে একজন মাদ্রাসা প্রিন্সিপালের বিরুদ্ধে। তো আমাদের সমাজে কি হয়, যে আমরা সাধারণত এই যে ধরেন মাদ্রাসা প্রিন্সিপাল, ইভেন শিক্ষক বা ইভেন যারা এই যে ধর্ম নিয়ে মৌলবী যারা থাকেন, তাদের ব্যাপারে মানুষের কিন্তু সন্দেহটা ওই রকম থাকে না। তো এই যে ঘটনাটা নিয়ে যে অভিযোগ করেছে, আমার দুঃখ হচ্ছে যে এই মেয়েটা থানায় অভিযোগ করার পরেও কিন্তু তাকে আমরা রক্ষা করতে পারলাম না। এবং সবচেয়ে ভয়ঙ্কর যে ঘটনাটি, যে ধর্ষক, তাকে কারাগারে রাখা হয়েছে, সে কারাগারের ভিতর থেকে নির্দেশ দিচ্ছে এবং তার পক্ষ হয়ে একদল ব্যক্তি তাকে অগ্নিসংযোগ করছে পরীক্ষার হলে। তো সেইটা কি কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে? যে এটা মাদ্রাসা হোক বা কিন্ডারগার্টেন হোক, কিন্তু সেখানে শিক্ষা হয় কিনা, যে শিক্ষা প্রতিষ্ঠানের একটা পাবলিক পরীক্ষায় দাহ্য পদার্থ নিয়ে ঢুকে গেল। হ্যাঁ, তো এই পুলিশের উপস্থিতি সেখানে ছিল, পুলিশের উপস্থিতি হয়তো গেটে ছিল, কিন্তু সেইখানে যে একটা মেয়েকে উপরে নিয়ে গেল, নিয়ে গিয়ে অগ্নিসংযোগ করলো, বেরিয়েও গেল। তো এই যে এইরকম যে মাদ্রাসায় মানুষ দেয় কি, যে মানুষ ধর্মীয় শিক্ষা গ্রহণ করবে এবং এই ধরনের জিনিসগুলোকেই নিয়ন্ত্রণ করে। তো সেইখানে মাদ্রাসার একজন অধ্যক্ষ যদি এই ধরনের ঘটনার সাথে জড়িত থাকেন, এটাকে ভাষায় বর্ণনা করার মতো, ব্যাখ্যা করার মতো এই মাদ্রাসার অধ্যক্ষ জড়িত থাকেন, এই মাদ্রাসার অধ্যক্ষ জড়িত থাকার ঘটনাটা কি খুব নতুন বা খুব নজিরবিহীন ঘটনা? এটা নিয়ে আমি আসবো, এটা নিয়ে আমি জানতে চাইবো। আইনজীবীকেও বলতে শুনছিলাম রিলিজিয়াস সেন্সিটিভিটি আছে এই ঘটনার মধ্যে। কেন, মানে রিলিজিয়াস সেন্সিটিভিটি মাদ্রাসা বলে বিশেষ কি? আপনিও বলছেন মাদ্রাসা শিক্ষকের কাছে এমনটা আশা করা যায় না, নিশ্চয়ই করা যায় না, কিন্তু এমন ঘটনা কি নতুন কিনা? কিন্তু জনাব গোলাম মর্তুজা, আগে আমি জানতে চাই যে পুলিশের তৎপরতা আপনি কিভাবে দেখলেন? আমরা দেখলাম অভিযোগকারী এবং অভিযোগ গ্রহণের সেই ভিডিওটি, যে ভিডিও চিত্রটি আপনারা পর্দায় দেখালেন, এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু অল্প একটু দেখার পরে এই জিনিসটা দেখতে পারিনি। এটা হয়তো আমার অক্ষমতা, আমি এটা দেখতে পারিনি। এখানে আবার কিছুটা দেখতে হলো। দেখার পরে একরকমের চিন্তা করছিলাম কথা বলার, কিন্তু এটা দেখার পরে চিন্তাগুলো খুব এলোমেলো হয়ে গেল। এখন কথা বলতে একটু কষ্ট হচ্ছে যে কি বলবো। আপনি পুলিশের কথা জানতে চাইছেন? এই পুরো ঘটনাটি যেখান থেকে শুরু হয়েছে, শুরু হওয়ার পরের ঘটনা কি? এই অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ, অধ্যক্ষ ওই নুসরাতকে অপমান করেছে, অসম্মান করেছে, নিপীড়ন করেছে। খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের একজন মানুষের মতো তার পরিবার থানায় গেছে, থানায় গিয়ে অভিযোগটি দায়ের করেছে, মামলাটি দায়ের করতে। তারপরের থেকে ঘটনা প্রবাহ যদি আপনি দেখেন, পুলিশের ভূমিকা যদি আপনি দেখেন, এই যে এটি দেখলেন, আমরা অবাক হচ্ছি যে পুলিশ এইভাবে কথা বলে, পুলিশ এইভাবেই কথা বলে, এটাই পুলিশ, এটা অবাক হওয়ার কিছু নেই। আমি অবাক হচ্ছি না, আমি এটা দেখে অভ্যস্ত এবং এটা জানি যে পুলিশ এখানে, তাও আমার কাছে মনে হয়েছে তুলনামূলকভাবে অনেক ভালোভাবে কথা বলেছে। অন্তত রেকর্ড যে অংশটুকু করেছে সেই অংশটুকু তুলনামূলকভাবে তারা ভালো কথা বলেছে। যেটা বলেছে সেটাই ভালো বলেছে, সেটা বলছি না, আমি বলছি পুলিশ তুলনামূলক, পুলিশ এমনই, সুতরাং এতে আমি অবাক হচ্ছি না। আর এই ঘটনাটির, পুরো ঘটনাটি যদি আপনি দেখেন, আগুন দেওয়ার আগের থেকে, নিপীড়িত হওয়ার পরের থেকে, আগুন দেওয়ার পরের পুরো সময়টিতে পুলিশ এই পুরো ব্যাপারটিকে একটা সাজানো নাটক হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছে। এরকম কোনো ঘটনা ঘটেনি, এইটা ছিল পুলিশের মূল লক্ষ্য, এটি প্রমাণ করা। গণমাধ্যমে দেখেছি পুলিশ বলছে এটা কি হত্যা নাকি আত্মহত্যা, এটি হচ্ছে তাদের মূল লক্ষ্য ছিল। এটা খুব সচেতনভাবে তারা এই কাজটি করেছে। কেন করেছে মনে হয় সচেতনভাবে এই কাজটি? সচেতনভাবে কাজ করেছে, তার একটা, এটা তদন্তের ব্যাপার। তদন্ত না করে গণমাধ্যম কর্মী হিসেবে আমরা যতটুকু খবর নিয়েছি, সেই খবরের যেটা দেখেছি, ওই অধ্যক্ষর যে এই রকমের কর্মকাণ্ড, এটি পুরো এলাকার মানুষের অজানা নয়।
অধ্যক্ষের এক সময়ের রাজনৈতিক পরিস্থিতি জামাত ছিল, পরবর্তীতে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে সে আওয়ামী লীগের সমর্থন নিয়েছে, আওয়ামী লীগ হয়েছে, এই ব্যাপারগুলো আছে। ওই মাদ্রাসার একটা আয় আছে, মাদ্রাসার একটা মার্কেট আছে, আয় আছে, সেখানে টাকা পয়সার ব্যাপার আছে, এর সঙ্গে স্থানীয় রাজনীতি জড়িত আছে, পুলিশ প্রশাসন জড়িত আছে। সব কিছু মিলিয়ে ওই অধ্যক্ষকে টিকিয়ে রাখলে এই যাদের কথা বললাম, প্রভাব, অর্থ, মাদ্রাসার আয়, সবকিছুর জন্য একজনের সুবিধা হয়। নিশ্চয়ই পুলিশ কোনো না কোনোভাবে এর থেকে লাভবান, একটি হতে পারে। আরেকটি হতে পারে, আপনি দেখেন এই পুরো ঘটনা দেখেন, পুলিশ যদি প্রথম দিন তৎপর হতো, দ্বিতীয় দিন তৎপর হতো বা মাঝখানে তৎপর হতো, তাহলে আগুন দেওয়ার ঘটনা ঘটতো না। আগুন দেওয়ার ঘটনা না ঘটলে এইভাবে নুসরাতের মৃত্যু হতো না। তার মানে কি এই মৃত্যুর জন্য পুলিশ দায়ী? পুলিশ এই দায় এড়াতে পারে না। পুলিশের পাশাপাশি আরেকজনের কথা বলা দরকার, স্থানীয় জেলা প্রশাসন। জেলা প্রশাসনের দায়িত্ব ছিল, যখন এরকম একজন অধ্যক্ষের বিরুদ্ধে এরকম একটি অভিযোগ আসলো, মামলা আসলো, তখন জেলা প্রশাসনের এক ধরনের তৎপরতা দরকার ছিল। তারা কিছু করেনি, তারা দর্শক হিসেবে বিষয়টি দেখেছে, সুতরাং দায়টা তাদের আছে। এবং আপনি যে বলছেন সেখানকার মানুষজনের অজানা ছিল না বিষয়টি, এখন আমরা দেখছি হাজার হাজার মানুষ তার জানা যায় গেছে। না, মানুষ এখন আমরা জানছি, তার মানে স্থানীয়ভাবে জানা ছিল। এখন এখানে আমি শেষ করি আমার এই অংশের কথা দিয়ে, বিষয়টি যে আমরা এখন বিচার চাইছি, পুলিশের ঘটনা, পুলিশ দায়ী, এখানে আমাদের খুব পরিষ্কার করা দরকার। বিচার চাইছি, কিসের বিচার চাইছি, কার বিচার চাইছি? অপরাধী কিছু মানুষের বিচার চাইছি, আমি তো গাছপালা ডালপালার বিচার চাইছি না, অপরাধী কিছু মানুষের বিচার চাইছি। সেই মানুষ কারা? অধ্যক্ষ একজন, অধ্যক্ষের পেছনের যে শক্তি, তাদের বিচার হওয়া দরকার। অধ্যক্ষের যারা শক্তি, রাজনৈতিক যে যোগাযোগ, রাজনৈতিক যে কানেকশন, তাদের বিচার হওয়া দরকার। একটি মিছিল হলো, এইখানে বিরোধী দল একটি মিছিল করতে হলে পুলিশের অনুমতি লাগে, বিরোধী দল একটি মিছিল করতে হলে পুলিশ অনুমতি দেয় না বা জানা কিছু, আমি সেই আলোচনায় যাব না। এখানে অধ্যক্ষের পক্ষ হয়ে নুসরাতের মতো কিছু মেয়েও মিছিলে অংশ নিল, সেখানে আরো অনেকে নুসরাতের বান্ধবীরাও ছিল, কিছু অংশ নিল। কারণ প্রশ্ন হচ্ছে যে ওই মিছিলটি কি যাদেরকে আমরা মিছিলে দেখলাম তারাই কি মিছিলটি করলো, না তাদেরকে দিয়ে কেউ করালো? নিঃসন্দেহে তাদেরকে দিয়ে করালো। কারা করালো? এর পেছনে একটা রাজনীতি আছে, এর পেছনে একটি প্রভাবশালী চক্র আছে। তা আমরা কি সেই প্রভাবশালী চক্রটিকে অনুসন্ধান করে বের করতে পারবো? আমি নিশ্চিত যে গণমাধ্যমের অনুসন্ধানে, আর শিক্ষক তো স্বাভাবিকভাবে মাদ্রাসার মধ্যে শিক্ষক তো ছাত্রছাত্রীদের মধ্যে এমনি প্রভাবশালী, মানে ছাত্রছাত্রীদের উপর শিক্ষকের একটা এমনি প্রভাব থাকে। এই বিষয়টি ওইভাবে হয়নি। আমাদের কাছে যে সংবাদ আছে, বিষয়টি শিক্ষক প্রভাবশালী ওই কারণে হয়নি। এটার সঙ্গে স্থানীয় রাজনীতি, স্থানীয় প্রভাবশালীদের একটা সম্পর্ক আছে, পুলিশের একটি সম্পর্ক আছে। আমি স্থানীয় রাজনীতি আমি জাস্ট শেষ করে দিই, বিষয়টি কথা বলার জন্য আমি জাস্ট এক বাক্যে শেষ করে দিচ্ছি। আমি এই যে স্থানীয় রাজনীতির একটা সম্পর্ক আছে, আমি নিশ্চিত যে গণমাধ্যমের অনুসন্ধানে এই পেছনের যে শক্তি, তার একটা চিত্র আসবে। কিন্তু আমি একেবারেই নিশ্চিত নই, আমার যথেষ্ট সন্দেহ আছে রাষ্ট্রীয় যে তদন্ত, পুলিশের যে তদন্ত, সেই তদন্তে কি এই প্রকৃত রহস্য উন্মোচন হবে? আমি মনে করছি না হবে, কারণ পুলিশ তদন্ত করেনি, আবার যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারাও পুলিশেরই অংশ। এখন পুলিশ কি ওই পুলিশের এই যে পুরো অপকর্ম, নুসরাতের হত্যাকাণ্ডের জন্য যে পুলিশ দায়ী, সেই অপকর্ম অনুসন্ধান করে তদন্ত করে বের করবেন? আমি ঠিক ইচ্ছে করলে তো পারবেনই, আমি ঠিক জানি না যে তারা পারবেন। আমি কথা বলতে চাই, পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল আনোয়ার আমাদের সঙ্গে টেলিফোনে সংযুক্ত হয়েছেন। জনাব নুরুল আনোয়ার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। জি, আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে। আপনার কাছ থেকে যেটি জানতে চাই, যেটি নিয়ে আমরা কথা বলছিলাম, সাংবাদিক গোলাম মুর্তজা বলছিলেন যে পুলিশ এভাবেই কথা বলে, পুলিশের আচরণ এমনই হয়, যেটি আমরা নুসরাতের ঘটনায় দেখলাম, তাকে তার অভিযোগ নেওয়ার সময় এবং তার পরবর্তীতে পুলিশের যে ভূমিকা দেখেছি। আসলে আপনি পুলিশের সর্বোচ্চ পর্যায়ে কাজ করেছেন, সেজন্যই আপনার কাছে জানতে চাই যে আসলে পুলিশ কি সত্যি এভাবে কথা বলে? এটাই কি পেশাদারি আচরণ পুলিশের? পুলিশের ভাবে কথা বললো বা আমরা মিডিয়াতে শুনতে পেলাম, এটা পুলিশের জন্য, সমগ্র জাতির জন্য একটা লজ্জাকর দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা যদি বলতে চাই, এখানে আমাদের একটু জানতে হবে, থানা পুলিশের বা আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার মূল শক্তি কারা, মূল তালিকা কোথায়? সেটা হচ্ছে থানা ইউনিট প্রধান একজন অফিসার ইনচার্জ, বর্তমানে ইন্সপেক্টর পদবীর একজন কর্মকর্তা। তাদেরকে যদি যথাযথ মানুষকে, উপযুক্ত মানুষকে সেখানে পদায়ন করা না হয়, রাজনৈতিক তদবিরে অথবা অন্য কোনো প্রভাবে, অন্য কোনো ভাবে যদি দুষ্ট চক্রের লোক ওখানে পোস্টেড হয় অর্থের বিনিময়ে, তারা অর্থ উপার্জনের জন্যই ব্যস্ত থাকে। ফলে অর্থ উপার্জন করতে হলে তো আপনাকে খারাপ কাজ করতে হবে, অনিয়ম করতে হবে, অন্যায় করতে হবে, তাহলে কিভাবে পয়সা পাবে, অর্থ উপার্জন করবে? আমরা যে ওসির কথা দেখলাম এখানটায়, তার যে ভাষা শুনলাম, তার যে কর্মকাণ্ড আমরা প্রত্যক্ষ করলাম,
বিভিন্ন পত্রপত্রিকা এবং মিডিয়াতে আমাদের লজ্জা লাগে যে এটা কি করে সম্ভব এই শতাব্দীতে এসেও একজন স্বাধীন দেশে পুলিশ অফিসার থানা ওকে এভাবে কথা বলতেছে। জি জি জনাব নুরুল আনোয়ার, আমার এখানে আরেকটি প্রশ্ন, যে এভাবে কথা বলে একজন পুলিশ অফিসার, আপনি বলছেন আমরা কিন্তু বনানীর রেন্ট্রির ঘটনাটাও ভুলে যাইনি, সেখানেও আমরা দেখেছি যে দুজন অভিযোগকারী, দুই মেয়ে তারা গিয়েছে, তাদেরকে হয়রানি, সেখানেও হয়রানি করা হয়েছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সেটি নিয়ে তদন্তও হয়েছে যে পুলিশের গাফিলতি ছিল কিনা। যারা তদন্ত করেছেন তারা বলেছেন যে পুলিশের গাফিলতি ছিল, তাদের অসদাচরণ ছিল, এবং সুপারিশও করেছে ব্যবস্থা নেবার জন্য। কিন্তু আমরা ডিএমপি কমিশনারকে বলতে শুনেছিলাম, তিনি বলেছিলেন যে মাইনর ত্রুটি আছে, এখানে পুলিশের গাফিলতি নাই, মাইনর ত্রুটি আছে। আসলে পুলিশের এই আচরণটা কি পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে অ্যাকসেপ্টেড? আর একটু খোলাখুলি বলতে হবে এবং রাগ ডাক না করে বলতে হবে। যদি সেই পুলিশ কর্মকর্তা খুব প্রভাবশালী ব্যক্তি হন এবং খুব আরো প্রশ্রয় আশ্রয় থাকেন, সেক্ষেত্রে তার আচরণগুলি পরবর্তী পর্যায়ে সেই ধরনের প্রমাণিত হলেও সেই ধরনের শাস্তি হয় না। যদি তিনি কম প্রভাবশালী হন, তাহলে আইনের যে বিধান আছে বা রেগুলেশনে যা আছে এটা পরিপূর্ণভাবে তার উপরে প্রয়োগ করা এবং তিনি শাস্তি পান। মূল কথা হচ্ছে যার বিরুদ্ধে অভিযুক্ত হবে যে পুলিশ অফিসার, তার প্রভাব খুঁটির জোর কতটুকু। আমাদের সমস্যা কি, আজকাল বেশিরভাগ অফিসার এই খুঁটির জোরে মানে পোস্টেড হন, তাদের এই চেয়ারটা তারা রেজিস্ট্রি করে নেন একটা নির্দিষ্ট সময়ের জন্য, সেই জন্য তারা এই ধরনের আচরণ করেন এবং যেই টাকা ইনভেস্ট করে ওখানে পোস্টেড হন সেটা ওঠানোর জন্য তারা মরিয়া হয়ে ওঠেন। এটা হচ্ছে মূল কথা। আর এরকম আচরণের বিরুদ্ধে পুলিশের যখন এরকম আচরণ দেখা যায়, তখন তার বিরুদ্ধে কিরকম ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে পুলিশ ডিপার্টমেন্টের? আচ্ছা, প্রথম কথা হচ্ছে পুলিশ যদি কোনো ফৌজদারি অপরাধ করে তার বিরুদ্ধে আমরা ফৌজদারি মামলা নিতে দেখেছি, এর উদাহরণ যথেষ্ট। আবার অন্যদিকে যদি তাকাই যে এমন কোন অপরাধ হলো যেটাকে ক্রিমিনাল কোর্টে না গিয়ে পাঠিয়ে তাকে টিআরপিসিতে না গিয়ে বিভাগীয় ব্যবস্থার মধ্যে তাকে চাকরিচ্যুত করা হয়, অনেক সময় পদোন্নতি করা হয়, এটাও হয়, আর প্রত্যাহার করা হয় এটা যখন তখন হয়। মানে এগুলো তো কাগজের কথা, এগুলো তো আসলে করার বিষয় থাকে, আমরা দেখি নাকি হয় কি। আপনি যদি পুলিশ হেডকোয়ার্টার একটা স্টেটমেন্ট পাঠায় বছরে, সেটা দেখতে পরে কত শাস্তি হয়। কিন্তু মুশকিল কি, চোরা না শুনে ধর্মের কাহিনী, যেহেতু তারা অর্থ বিনিয়োগ করে ওখানে যায়, এটা আমরা যতদিন পর্যন্ত বন্ধ না করতে পারবো ততদিন পর্যন্ত আমরা পুরোপুরি সুফল পাবো। জনাব নুরুল আনোয়ার, ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের প্রয়োজনে আপনার সাথে আরো একবার কথা বলবো। আমরা একটা বিরতিতে যাই, বিরতির পরে এই বিষয়টি নিয়ে আপনাদের কাছ থেকে আরো অনেক কিছু জানার আছে। মন্তব্য থাকুন দর্শক সাথেই। ফিরলাম সংবাদ সম্প্রসারণে। যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেটি নিয়ে ফিরতে চাই। পুলিশের সাবেক মহাপরিদর্শক তিনি যেটি বলছিলেন পুলিশ সম্পর্কে, আমি সেই প্রসঙ্গেই আসতে চাই। যে আমরা যে ঘটনাটি দেখলাম, একদম এই ঘটনাটি ওনাকে বলা হয়নি, হয়তো আবারও জিজ্ঞাসা করব। দেখলাম যে ওসি ভিডিও করছেন, একটি 18 বছরের মেয়ে, একজন তার সাথে ঘটে যাওয়া এইরকম একটি ঘটনা একজন পুরুষ পুলিশের কাছে বলছে, এবং সেই পুলিশ ভিডিও করছে যখন, তখন সে লজ্জায় মুখ থেকে আমরা দেখছি যে মেয়েটি কথা বলছে। মানে এরকম একজন নারী পুলিশ থাকবার কথা ছিল না পুলিশের এই ধরনের ঘটনা নেবার জন্য? জনাব গোলাম মুর্তজা, হয় নারী পুলিশ থাকার কথা ছিল, কোনো কারণে যদি, আমাদের তো সব জায়গাতে সব সুবিধা নেই, যদি নারী পুলিশ নাও থেকে থাকে তাহলে একজন পুলিশ অফিসার যিনি ওসি, তিনি তো মোটামুটিভাবে একজন অভিজ্ঞ পুলিশ অফিসার, তিনি তার সন্তানের বয়সী একটি মেয়ের সঙ্গে তার কাছ থেকে তথ্য জানার জন্য তিনি জানতেই পারেন, জানার অনেক উপায় আছে যদি বিষয়টির প্রতি তিনি সংবেদনশীল হন। এখন বিষয়টি তো, তিনি তো এটার প্রতি সংবেদনশীল নয়, তিনি তো পুরো বিষয়টিকে একটা নাটক হিসেবে প্রমাণ করার, একটা সাজানো ঘটনা হিসেবে প্রমাণ করার জন্য ওনার পক্ষ থেকে যা করার সেটা করেছে। এখন আমাদের হয় কি, আমরা প্রতিটি ঘটনা এডহক ভিত্তিতে আলোচনা করি, আমরা কোনো স্থায়ী সমাধানের জায়গাতে যাই। একটি ঘটনা আসে, আমরা সেই ঘটনাটি নিয়ে আলোচনা করি। তনু আলোচনায় ছিল, তনু ছিল, তনুকে নিয়ে আলোচনা করেছি। তকি এসেছে, তকিকে নিয়ে আলোচনা করেছি। সাগররণী ছিল, সাগররণীকে নিয়ে আলোচনা করেছি। একটি দিয়ে আরেকটি চাপা পড়ে যায়, আবার নতুন একটির অপেক্ষায় থাকি। যে কারণে এই এডহক ভিত্তিক আলোচনা করলে আপনি কখনো কোনো দিনের সমাধানের জায়গাতে যেতে পারবেন না। এখন আপনি যদি ওইটা অনুসন্ধান না করেন যে কেন এই পুলিশ এই আচরণ করলো, আপনি যদি ওইটা অনুসন্ধান না করেন যে
যারা মিছিল করলো তার নেপথ্যের প্রভাবশালী চক্র কারা, স্থানীয় জনপ্রতিনিধিরা কোথায় গেলেন, যেটি জনাব নুরুল আনোয়ার খানিকটা মনে হয় বলছিলেন, স্থানীয় জনপ্রতিনিধিরা কোথায় গেলেন, তাদের কোনো বক্তব্য নাই কেন, তারা কার পক্ষ অবলম্বন করলেন, এই বিষয়গুলো যদি আমরা অনুসন্ধান করে যদি বের করতে না পারি, তাহলে আমরা এই যে এখন যেরকম ওই একজন ওসির উপর দিয়ে যাচ্ছে, ওসি কি সেখানের একমাত্র লোক? জেলা প্রশাসনের কথা বললাম, তাদের একটা দায়িত্ব ছিল। ওসির উপরে তো সহকারী এসপি আছেন, তার উপরে এসপি আছেন, তার উপরে দেখার জন্য ডিআইজি আছেন, একটা চক্র তো। সেই জায়গাতে একজনের না একজনের তো দেখার কথা ছিল। পুরো ঘটনা এখন গণমাধ্যম কর্মী হিসেবে আমরা দেখছি যে অধ্যক্ষর ইমেজ এবং ওই পুরো অঞ্চলের ঘটনা সম্পর্কে ওই পুরো অঞ্চলের সবাই জানেন, কিন্তু কেউ কোনো কিছু বলেননি। তার মানে শুধু পুলিশ যে আচরণ করেছে তা না, স্থানীয় রাজনীতি এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এখন আমরা যদি স্থানীয়ভাবে বা আমরা যদি কেন্দ্রীয়ভাবে শুধু বিচারের নির্দেশ দেওয়ার মধ্যে যদি সীমিত থাকি, তাহলে তনুর যা পরিণত হয়েছে, আদালত যেটা বলেছে যে তনুবার সাগররুনির মতো যেন হারিয়ে না যায়, আমার ধারণা এই জায়গাটিতে আশাবাদী হওয়ার খুব বেশি কিছু থাকবে না। 2 নম্বর আমি যা শেষ করি সেটি হচ্ছে পুলিশের তদন্ত আপনি এই সমস্ত ক্ষেত্রে পুলিশকে দিয়ে যদি করান, তাহলে আমার ধারণা যে আপনি এর রহস্য উন্মোচন করতে পারবেন না। এটা এই ধরনের ক্ষেত্রে এক ধরনের বিচার বিভাগীয় তদন্ত ছাড়া, আমি মনে, যদিও আমাদের বিচার বিভাগীয় তদন্তের অভিজ্ঞতাও খুব সুখকর নয়, 21শে আগস্ট গ্রেনেড হামলা নিয়ে আমরা ওই জায়গাটাও নষ্ট করেছি, কিন্তু আমার ধারণা নষ্ট করার পরেও এখনো সেই জায়গাটিতে এক ধরনের আস্থার ব্যাপার আছে। এই যা একটা দৃষ্টান্ত তৈরি করা দরকার, সেই কারণে অন্তত 1-2টি তদন্ত বিচার বিভাগীয় হওয়া দরকার, যাতে প্রকৃত এই যে আমরা পুলিশকে নিয়ে কথা বলছি, সত্যি যদি পুলিশ অপরাধী হয় সেটাও বের হওয়া দরকার। আর যদি এমন হয় যে আমরা ভুল জানি, আমরা ভুলভাবে কথা বলছি, তাহলে বিচার বিভাগীয় তদন্তের মধ্যে দিয়ে যদি সেই চিত্রটাও বের হয়ে আসতো, তাহলে আমরা হয়তো একটা নতুন সত্য জানতে পারতাম। আমি আরেকটু কথা বলতে চাই, পুলিশ মহাপরিদর্শক নুরুল আনোয়ার আমাদের সঙ্গে এখনো আছেন, কিন্তু শফিউল আলম ভাই আপনার কাছে প্রশ্নটি করে যাই যে হাইকোর্টকেও আজকে আমরা বলছি তনু সাগররুনির মতো যেন এটিও হারিয়ে না যায়, তদন্তে গাফিলতি থাকলে, যেটির কথা গোলাম মুর্তজা বলছিলেন, তদন্তে গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। আসলে কি হাইকোর্টের এমন হুঁশিয়ারিতে কোনো মানে উপকার হবে, কোনো কাজ হবে মনে হয় কিনা? আমি আসছি আপনার কাছে। আমি জনাব নুরুল আনোয়ার আমাদের সঙ্গে এখনো সংযুক্ত আছেন। আপনার কাছ থেকে আসলে এটাই জানতে চাই যে এই যে যেটি আমি আসলে গোলাম মুর্তজাকে প্রশ্ন করছিলাম, যে ভিডিও করেছেন পুলিশের ওসি, যেটি আমরা জানতে পারছি, এটি কি তিনি করতে পারেন? এরকম একটি মেয়ে, 18 বছরের একটি মেয়ে, তার সাথে এরকম একটি ঘটনা বর্ণনা করছে, তাকে যেরকম প্রশ্ন করা হচ্ছে সে উত্তর দিচ্ছে এবং সেটি ভিডিও করছেন, মানে ভিডিও করা যায় কিনা? এই ক্ষেত্রে এটা বলবো, মামলাটাকে যদি যথাযথভাবে প্রমাণ করার জন্য মামলার সাক্ষ্য আরো শক্ত করার প্রয়োজন হয়, তাহলে ভিডিও করতে বাধা নাই, এভিডেন্স অ্যাক্টে এখন এটা রেলিভেন্ট, এটা তো সমস্যা নাই। কিন্তু যে যারা ভিডিও করলো, জিজ্ঞাসাবাদ করলো, যে পদ্ধতি করলো, যে ভাষায় করলো, যে আচরণে করলো, সেখানে যে সকল যারা করলেন মেয়েটিকে, যে বছরই হোক না কেন, যে বয়সেরই হোক না কেন, শালীনতা একটা শব্দ আছে আমাদের বাঙালি সমাজে, আচার আচরণ শালীনতা। যারা প্রশ্ন করলেন তারা সন্তানের পিতা, এই সমাজেরই মানুষ, চাকরি পুলিশে করতে চাল, কিন্তু তারা প্রথম প্রশ্নটা হচ্ছে মহিলা পুলিশ কেন নাই ওই সময়টা, তাদের দিয়ে হলো না কেন? এই জবাবটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা থানায় এখন মহিলা পুলিশের সাব ইন্সপেক্টর, এএসআই, কনস্টেবল যথেষ্ট পরিমাণে আছে। তাদের রেখে বা তাদেরকে দিয়েও এই সেন্সেশনাল বিষয়টা প্রশ্নগুলি করানো যেত। আর ওসি যদি করতে চান, বাধার কিছু নাই, উনি ফাদারলি ওয়েতে একজন পিতার মতো যদি ওই মেয়েটিকে কনফিডেন্সে নিতে পারতেন এবং শালীনভাবে মেয়ের কাছ থেকে জানতে পারতেন, মেয়ে সহযোগিতা করতো, মানে এরও একটা বিকল্প ছিল যেভাবে আসলে করা যেত, যথাযথ প্রক্রিয়ায় হয় নাই। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, যেটি গোলাম মুর্তজা বলছেন যে এটিকে বিচার বিভাগীয় তদন্ত দরকার, পুলিশি তদন্তের উপর আসলে আমি আরেকটু যোগ করি প্রশ্নের সঙ্গে, সেটি হচ্ছে দেখবেন যে আমি প্রশ্ন যোগ করছি যে ওসি যখন এটি ভিডিও করেছেন, ওই মেয়েটির কথা বলে শুনেছেন, রেকর্ড করেছেন, সেখানে কিন্তু সে সুনির্দিষ্ট করে অভিযোগ করেছে, কিন্তু পরবর্তীতে ওসির কর্মকাণ্ড দেখেন, ওসি ওই মেয়েটির কথা অনুযায়ী কিন্তু তিনি তদন্ত করছেন না, তিনি পুরো বিষয়টিকে সাজানো ঘটনা হিসেবে প্রমাণ করার চেষ্টা করছেন। এটিও এক ধরনের ওসির বিরুদ্ধে একটা প্রমাণ, এই ভিডিও চিত্রটিও। জি জনাব নুরুল আনোয়ার। আচ্ছা, আমি গোলাম মুর্তজার সাথে একমত যে অ্যাকচুয়ালি প্রথম থেকে ওসির ভূমিকা ছিল নেগেটিভ, যাতে ঘটনাটিকে অসত্য বলে প্রমাণ করা যায়, সেই জন্য উনি কারো দ্বারা নিয়োগ প্রাপ্ত হয়েছিলেন বলে ধারণা করা যায়।
আমি সেই কারণ আরো পরিষ্কার করে বলতে, কারণ এই কারণটা কে হতে পারে? রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি। ওই জেলাতে একজন মাননীয় সংসদ, তার ভূমিকা আমরা এখন পর্যন্ত জানতে পারি নাই। তিনি যে আসামিদের পিছনে ছিলেন বা প্রচ্ছন্নভাবে থেকে সহযোগিতা করেন, তার কোনো তার কোনো অ্যাক্টিভিটিস, তার কোনো বক্তব্য কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। তাহলে আমরা ধরে নিতে পারি উনি যে কাজটা করেছিল প্রথমেই এই ঘটনাটা মিথ্যা সাজানো, এটা করার জন্য যা করা দরকার সেভাবে সে চেষ্টা করেছে, এবং ভিডিওটি সে অসৎ উদ্দেশ্যে করেছিল, অসৎ উদ্দেশ্যে করেছিল যাতে জিনিসটা মিথ্যা প্রমাণিত হয়। ভিডিও করাতে বাধা নাই, কারণ আমাদের আইনে এখন এভিডেন্স একটা রেলিভেন্ট করা যাবে। কিন্তু আমরা দেখছিলাম যে ভিডিও যখন করছেন যে মানে এরকম বিষয় যখন বলছে, একে তো নারী পুলিশ নেই, পেছনে কেউ হাঁটাহাঁটি করছে, মানে আরো মানুষের উপস্থিতিও আছে, কারণ কি করে বলবে? যে কারণে মেয়েটি সারাক্ষণ একে তো তার সামনে একটি মোবাইল দিয়ে ভিডিও করা হচ্ছে, পেছনে মানুষ আছে, কিভাবে বলবে যে তার সাথে একটা বিষয় যে ভিডিও করায় বাধা নেই, কিন্তু ভিডিও করার ক্ষেত্রে কি যে অভিযোগ করেছে তার অনুমতি নেওয়া হয়েছিল কিনা, কারণ যখন এই ধরনের ভিডিও করা হবে তখন কিন্তু অনুমতি নেওয়াটা বাধ্যতামূলক। আমি মনে করি এটা মনে হয় প্রফেশনালি করতে হবে। হ্যাঁ, প্রফেশনালি, শুধুমাত্র মোবাইলে করে ফেললাম এটা নিশ্চয়ই ভাষা দেখে তো মনে হয় না, আসলে স্বাভাবিকভাবে ধারণা করা, ভাষা দেখে মনে হয় না যে অনুমতি নেওয়া হয়েছে। জি, আমার মনে হয় আমরা অনেকটাই জেনেছি। জনাব নুরুল আনোয়ার, ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন আপনি, অসংখ্য ধন্যবাদ। জনাব শফিউল আলম ভূঁইয়া, আপনার কাছে আসতে চাই যে আসলে বিচার বিভাগীয় তদন্তের কথা আসছে, বিচার বিভাগও এখানে বলছেন, নিজ থেকেই বলছেন যে তার বিষয়টি যেন হারিয়ে না যায়, আগেরগুলো যেভাবে হারিয়ে গেছে, তনুদের ঘটনা যেভাবে হারিয়ে গেছে। কি মনে হয় এতে কি আসলে উপকার হবে? আসলে এই এত সেনসিটিভ কেস, হাইকোর্ট তো একটা পাওয়ারফুল বডি, সে যদি সতর্ক থাকে, হাইকোর্ট যদি নজর রাখে, সেটা একটা প্রভাব ফেলবে। এখানে যেমন আমি মনে করি যে বিচার বিভাগীয় তদন্ত প্রয়োজন হতে পারে, সাধারণত পুলিশের বিরুদ্ধে পুলিশের তদন্ত কাজ করে না, কারণ আমরা এখানে যেটা দেখলাম যে আমি প্রথমে ভেবেছিলাম যে এখানে একটা বেনিফিট অফ ডাউট হতে পারে এইরকম, যে আমাদের, আমি যেটা বলছিলাম শুরুতে, যে থানা লেভেলে পুলিশ কর্মকর্তারা যেহেতু অতটা দক্ষ হয় না, অতটা হয় না, তাদের আচার আচরণ এই রকমই হয়, তাদের সংবেদনশীলতা থাকে না। কিন্তু যখন আপনার দেখা যায় যে এই ভিডিও করার পরে, এটা সুনির্দিষ্ট অভিযোগের পরে সেই রকম কোনো তদন্ত হলো না, বরং ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলো, সেক্ষেত্রে বেনিফিট অফ ডাউটটা নাই যে এটা আপনার যে এটা যে তার আচরণগত সমস্যা বা তার পেশাগত দক্ষতার অভাব, সেইটাকে আমরা এখান থেকে আইসোলেট করে ফেলতে হচ্ছে। যেটা দাঁড়াচ্ছে সেটা হলো যে ওসি সাহেব, তাহলে কি ওই মাদ্রাসার শিক্ষক, ওসি সাহেব, স্থানীয় যারা আছেন তাদের মধ্যে একটা ক্ষমতা কাঠামো আছে, যেই ক্ষমতা কাঠামোটা ওই জায়গার অনেক কিছুই নিয়ন্ত্রণ করে। যেমন আজকে যেই বিষয়টা আসছে, যে এই যে অধ্যক্ষের এই ধরনের আচার আচরণ যদি জানা থাকে, তাহলে সেই এলাকার মানুষ এতদিন এটা সহ্য করলো কিভাবে? যেমন আমি ধরেন সাবেক আইজিপি সাহেব যেভাবে স্থানীয় প্রতিনিধিদেরকে দায়ী করছেন, আমি তাদেরকে দায়ী করতে চাই ওই জায়গাটায়, যে আমি মনে করি না যে তারা তাকে উৎসাহ দিয়েছেন, কিন্তু তারা কোনো কার্যকর পদক্ষেপ নেন নাই, যে বা সেই বিষয়টাকে সেইভাবে সিরিয়াসলি নেন নাই। তো এই যে সিরিয়াসলি না নেওয়া, এই যে ঘটনাটা ঘটলো, এবং এই মেয়েটি যেটি আমাদেরকে দেখিয়ে দিয়ে গেল যে সর্বস্তরে এই ধরনের ঘটনাগুলো ঘটছে, নারীর প্রতি, এই যে অফিস আদালতে ঘটছে, শিক্ষা প্রতিষ্ঠানে ঘটছে, মাদ্রাসায় ঘটছে। তো এখান থেকে বেরিয়ে আসতে গেলে শুধুমাত্র এবং যারা ঘটাচ্ছে তারা তো খুব স্বাভাবিকভাবেই যেন, আজকে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের বক্তব্যটা নিশ্চয়ই শুনেছেন, তিনি বলছেন যে আমরা সেই অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে যেমনটি দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে না তিনি কোনো রকম অনুশোচনা করছেন, অনুশোচনা বোধ তার মধ্যে মানে নিম্ন পর্যায়েও আছে। আমরা কিন্তু ওই যে ভারতের নির্ভয়া কেসে আমরা জয় সিং এর ঘটনা দেখেছিলাম, চালক, তিনি বলেছিলেন যে তিনি রিগ্রেট করছেন না, অনুশোচনা করেন না, এবং তার কথা হচ্ছে মেয়েটি আপত্তি করলো কেন, তার আপত্তি করা উচিত হয়নি, এটি ছিল তার বক্তব্য। মানে ধর্ষক বা এ ধরনের মানুষ, এ ধরনের ব্যক্তি যারা আছেন, তাদের এই মনোভাবের পেছনে কি কারণ, এটি নিয়ে একটু কথা বলতে চাই, একটা বিরতি নিয়ে ফিরি। দর্শক থাকুন সাথে। ফিরলাম সংবাদ সম্প্রসারণে। যেই প্রশ্নটি করেছিলাম জনাব শফিউল আলম ভূঁইয়া, সেটিতেই জানতে চাই, ধর্ষকদের মনে বা যারা এরকম শ্লীলতাহানির পেছনে আছে তাদের মনে কোনো ভয় নাই, তারা অনুশোচনা বোধ করে না কেন? কারণ হচ্ছে যে সমাজে আমরা তাদেরকে প্রশ্রয় দিই এবং সে ধরে নেয় যে এই ধরনের ঘটনা ঘটলে পরে তার কোনো শাস্তি হবে না, কারণ সে কারাগারে থেকেও যে কাজ করার নির্দেশ দিয়েছে, যেটা দেখা যাচ্ছে
এবং তার যে বিহেভিয়ার, বডি ল্যাঙ্গুয়েজ আমরা যেটা দেখলাম, তাদের সেইটাকে কোনো ঘটনাই মনে করে না। এবং এরকম ঘটনায় আগেও করেছে, মাদ্রাসা থেকে বহিষ্কৃত হয়েছে। আচ্ছা, তাহলে যদি মাদ্রাসা থেকে বহিষ্কৃত হয়, সেই মাদ্রাসা আবার ফিরলো কিভাবে? তো জনপ্রতিনিধিরা এই ব্যাপারে কোনো ব্যবস্থা নিলেন না কেন? কারণ প্রত্যেকটা মাদ্রাসার তো গভর্নিং বডি আছে এবং সেই এলাকার স্থানীয় প্রতিনিধিরা আছে, তারা এই বিষয়ে ব্যবস্থা নেন না কেন? তো তাতে যেটা মনে হয় যে এখনো আমাদের সমাজের একটা বড় অংশের মধ্যে এই বিষয়ে সচেতনতা বলে কিছু নাই, যে নারীর অধিকার বা এই যে নারীর প্রতি যে অন্যায়টা করা হয় বা করা যায়, বিশেষ করে যখন দুর্বল হয়। যেমন ধরেন আপনি এই কেসে কি দেখা গেল যে আপনার প্রিন্সিপাল সাহেব অত্যন্ত ক্ষমতাশালী একজন ব্যক্তি, তার রাজনৈতিক ক্ষমতা আছে, তার মাদ্রাসায় তার প্রভাব আছে, আর ওই মেয়েটি হচ্ছে দুর্বল, যার ফলে কিন্তু পুলিশও ওইভাবে আচরণ করেছে। এই মেয়েটি যদি আবার একটা ধনিক শ্রেণীর মেয়ে হতো বা একটু উচ্চ স্তরের হতো, তাহলে তো এই ঘটনার সম্মুখীনই সে হতো না। হয়তো হতো, কারণ মেয়েরা তো এটি মুখ ফুটে বলতেই পারে না, তখনও তো আবার তারই দোষ হয়, নিশ্চয়ই তারই সমস্যা ছিল বলে এই ঘটনার শিকার হয়েছে। জনাব গোলাম মুর্তজা, আসলে এটি কি আমাদের সমাজে অন্যায় মনে হয় না যে একটু শ্লীলতাহানি করেছে তো কি হয়েছে? একটা বড় অংশের কাছে তো সেটা সত্যি বটেই। আর এখানে আমি আরেকটি কথা বলে শেষ করি আজকের এই অনুষ্ঠানটি। এই মেয়েটি একটি মাদ্রাসার, এবং যেহেতু উনি একটি পিছিয়ে পড়া সমাজের অংশ, সেই কারণে এই ধরনের মানুষ যখন আক্রান্ত হন, এই ধরনের মানুষ যখন নিপীড়নের শিকার হন, তাহলে এই পাবলিক ভয়েসটা আসতে অনেক সময় লাগে। এই ক্ষেত্রে দেখেন প্রায় তার মারা যাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয়েছে, তারপরে একটা জিনিস হয়েছে। আর এই ধরনের ঘটনা আমি আসলে যদি মাদ্রাসাকে মাদ্রাসা হিসেবে আলাদা করি, আলাদা করতে গেলে সেখানে আরেক রকমের বিতর্ক তৈরি হবে, সেটার মধ্যে আমি যেতে চাই না। আমি বলতে চাই যেটা, যে এই ধরনের ঘটনা যেখানে যেভাবে ঘটছে, ধরেন এই মুহূর্তে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জের একটি ঘটনা ঘটছে, শিক্ষকের অডিও টেপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়িয়ে গেছে। ঘটনাটা 1-1.5 মাস 2 মাস ধরে ঘটনা ঘটছে। উচিত ছিল ইতিমধ্যেই একটা ব্যবস্থা নিয়ে সাধারণ জনমানুষের কাছে পরিষ্কার করা, যে এই দেখো একটা ঘটনা ঘটেছিল, আমরা ব্যবস্থা নিয়েছি, সত্যি কোনটা জানি না আমরা, সেটা ব্যবস্থা নেওয়া, কিন্তু ঘটনা ঘটছে, শিক্ষার্থীরা আন্দোলন করছে, কিন্তু এটি চলছে। এখানে বলতে যে বিচার বা ন্যায্যতা একটা ধারাবাহিক ব্যাপার, বিচ্ছিন্নভাবে এটি তৈরি করা যায় না। এই ঘটনা অনেকে যেটি বলছেন যে অন্তত এই ঘটনাটির বিচার হোক, অন্তত বলে বিচার হয় না, বিচার সবগুলোর হতে হবে। তনু হত্যার বিচার হতে হবে, তকি হত্যার বিচার হতে হবে, সাগররণী হত্যার বিচার হতে হবে, নুসরাত হত্যারও বিচার হবে। ধন্যবাদ আপনাদের দুজনকেই। বিচার চাই, আসলেই বিচার হতেই হবে, নিশ্চয়ই এর বিচার আমরা দেখতে চাই। দর্শক ভালো থাকুন সবাই, শেষ করছি।